নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। দেখুন, আর হাতে মাত্র একটা দিন, আগামী 15ই আগস্ট হর ঘর তিরঙ্গা, ভারতবর্ষের অমৃত যে মহোৎসব, গোটা দেশ জুড়ে সাজো সাজো রব, বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, তিরঙ্গায় তিরঙ্গায় সেজে উঠেছে। দেশপ্রেম নিয়ে নতুন বার্তা আসতে চলেছে সারা দেশের বুকে। কিন্তু এর মাঝখানে এমন একটা ঘটনা নিয়ে আজকে আলোচনা শুরু করব, যেটা শুধু বাঙালি হিসাবে নয়, ভারতবাসী হিসাবে গোটা দেশের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনারা সকলেই জানেন যে সম্প্রতি বিজেপির সাংসদ অনন্ত মহারাজ, তিনি তার এক বক্তব্যের ক্লিপিংস, সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলছেন সুভাষচন্দ্র বসু নাকি দেশদ্রোহী, এবং আজাদ হিন্দ ফৌজের ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলে বিবেচিত হয়, তার ভূমিকা নিয়েও তিনি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। ভাবতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস একেবারে বাঙালি আইকন, এলগিন রোডের অন্ধকার সেই বাড়ি থেকে ইংরেজ পুলিশের চরকে ফাঁকি দিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে তিনি বাইরে চলে গিয়েছিলেন, বিদেশে চলে গিয়েছিলেন, জাপান বলুন, জার্মানি বলুন, সমস্ত জায়গায়। স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ফিরে আসেননি। আমরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কণ্ঠে আমরা কি আবারও শুনতে পাবো যে আমি সুভাষ বলছি। এহেন একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বাঙালি আইকন, সারা দেশের আইকন, তাকে নাকি বলা হচ্ছে তিনি দেশদ্রোহী। ফলে গোটা সমাজ মাধ্যম, জনমানুষে তীব্র একটা আলোড়ন ছড়িয়ে পড়ে অনন্ত মহারাজের এই বক্তব্য নিয়ে, এবং তারপরেই কিন্তু গোটা বিষয় নিয়ে নিন্দা সমালোচনায় সরব হন সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্বজন সকলেই। কিন্তু এখনো পর্যন্ত অনন্ত মহারাজ তার ভুল স্বীকার করতে কিন্তু রাজি নন। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমাকে কেন জড়ানো হচ্ছে এই কথার সঙ্গে, এটা তো আমার কথা নয়, এটা ভারত সরকারের কাছে যে তথ্য সংগৃহীত আছে সেই তথ্যেই নাকি এই কথা উল্লেখ রয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশদ্রোহী, এবং এর উত্তর কংগ্রেসকে দিতে হবে। তিনি নতুন একটা সংযোজন করেছেন অনন্ত মহারাজ। কিন্তু ভাবতে পারেন যে নেতাজিকে নিয়ে গোটা দেশ গর্ব করে, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, যার অমোঘ বাক্য এখনো শিরায় শিরায় আমাদের দেশাত্মবোধের একটা ঝড় তোলে, তার সম্পর্কে এই কুরুচিকর নক্কারজনক মন্তব্য মানতে পারবেন সারা দেশের মানুষ? কিন্তু তিনি তার অবস্থানে এখনো অবিচল, এবং তার এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক কুরুচিকর পোস্ট। কোথাও সুভাষচন্দ্র বসুকে পায়ের নিচে রাখা হচ্ছে। যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি, তার আগে দেশবরেণ্য এই নায়ককে নিয়ে যা খেলা হলো, কি বলবেন? সত্যি এর প্রতিবাদের কোনো ভাষা নেই। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি গতকালই সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং সাংবাদিক সম্মেলন করে তিনি এটা বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করেছে তাদের প্রতি জিরো টলারেন্স নীতি নেবে এই সরকার। এবং যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন, এবং এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অবমাননাকর যে পোস্টগুলো করানো হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে, 108টি পোস্টকে ডিলিট করা হয়েছে। এবং এই কুরুচিকর মন্তব্য করবার জন্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এবং কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে যেটা জানানো হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হচ্ছে যে অনন্ত মহারাজকে 2026 সালের 21শে ফেব্রুয়ারি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মানে এমন একজনকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে যার মন্তব্যে উত্তাল গোটা দেশ। দেশবরণ্য নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘোরতর অপমান করবার যিনি স্পর্ধা দেখালেন, তাকেই 2026 সালের 21শে ফেব্রুয়ারি সেই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার, যদিও তিনি বিজেপির হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এবং আজকে যে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে রাজ্য এবং রাজ্যবাসীর প্রতি বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসাবে এই সম্মান তাকে প্রদান করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে কিছু বিষয় সরকারের নজরে এসেছে যা অত্যন্ত গুরুতর। তার ফলে অনন্তের এই সম্মান বঙ্গবিভূষণের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে যাবতীয় তথ্য বিবেচনা করে দেখা গিয়েছে অনন্তের কাছে থাকা বঙ্গবিভূষণের সম্মানের মর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই তাকে দেওয়া বঙ্গবিভূষণ অবিলম্বে প্রত্যাহার করা হলো। এরপর থেকে অনন্ত নিজেকে বঙ্গবিভূষণ প্রাপক বলে পরিচিত করতে পারবেন না। কিছুক্ষণ আগেই নবান্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভালো, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ সকলেই। যে মানুষটি বাঙালির আইকন, গোটা দেশের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের একেবারে প্রতিকৃত বলা যেতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, তার বঙ্গবিভূষণ যে সম্মান সেটাকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার যেটা নিয়েছে, অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন সকলে। কিন্তু পাশাপাশি অন্য একটা প্রশ্ন কিন্তু কোনো মানুষ তুলে দিচ্ছেন। কি প্রশ্ন? তারা বলছেন যে কিছুদিন আগে এআই জেনারেটেড একটা ছবি করা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগানো হয়েছিল, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন লাগানো হয়েছিল, এবং সেই কারণে কিন্তু একজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছিল। একটা অংশ প্রশ্ন করছে শুধু বঙ্গবিভূষণ দিয়ে কি হবে, বঙ্গবিভূষণ ফিরিয়ে নিলেই 7 খুন মাপ, নাকি এই সাংসদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কি হবে না, এ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। যদিও তিনি সাংসদ, তার ক্ষেত্রে আইন কিভাবে কাজ করবে তার নিশ্চয়ই নির্দিষ্ট কিছু সীমারেখা রয়েছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই অপমানের পরে এই প্রশ্নটা উঠছে যে তাহলে কি শুধুমাত্র বঙ্গবিভূষণ প্রত্যাহার আর সমালোচনা, নাকি এর যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার নিয়েছেন সেটাকে যেমন সাধুবাদ জানাচ্ছেন সকলে, পাশাপাশি অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো আইনগত প্রক্রিয়া শুরু করা হবে কি হবে না, সে বিষয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যে মাথাচাড়া দিচ্ছে। আমরা আবারও বলবো যে ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়াতে নেতাজিকে নিয়ে, যে অবমাননাকর উক্তি, যে ছবি, কুরুচিকর ছবি প্রকাশ করা হয়েছে, সেটা বাঙালি এবং ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবং শুধু তাই নয়, এই যে ডামাডোল পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও কলকাতার নিউ আলিপুরের একটি ওয়ার্ডে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হলো। মূর্তির ডান হাত রাতের অন্ধকারে ভেঙে দিল দুষ্কৃতীরা। এরও তদন্ত করতে হবে রাজ্য সরকারকে, যে কারা কোথার থেকে মদত পেয়ে, কাদের কাছ থেকে মদত পেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশবরণ্য নায়কের মূর্তি ভাঙচুর করছে। এর উপযুক্ত তদন্ত রাজ্য সরকার যত দ্রুত শুরু করবে এবং এই দুষ্কৃতীদের যত তাড়াতাড়ি গ্রেপ্তার করবে, ততই কিন্তু এই রাজ্য সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। নজর থাকবে আমাদের সেদিকেও। আচ্ছা, এতে গেল একটা দিক। আরেকটি বিষয় এখন খুব রং তুমি কার, সাদা না গেরুয়া? একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে কোন রং থাকবে, গেরুয়া রং থাকবে না সাদা রং থাকবে, এই নিয়ে কিন্তু একেবারে প্রকাশ্যে বিরোধ শুরু হয়ে গিয়েছে বামপন্থী এবং যারা যারা কলাকুশলী যারা রয়েছেন, একদিকে তারা রয়েছেন, অন্যদিকে বিজেপি সমর্থক এবং বিজেপি সমর্থিত যারা শিল্পী বা কলাকুশলীরা রয়েছেন তাদের নিয়ে। সমস্যাটা সূত্রপাত কোথায়? এই যে বাংলা একাডেমিতে প্রথমে যে রংটা ছিল সেটা অনেকটা টেরাকোটা ধাঁচের রং, লালচে রঙের, পরে সেটাকে মুছে দিয়ে এই সরকারের পরিবর্তনের পর সেটাকে গেরুয়া করে দেওয়া হলো। দুদিন আগে আমরা দেখলাম যে প্রাক্তন সাংসদ, বিশিষ্ট আইনজীবী, বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বামপন্থী
নাট্য ব্যক্তিত্ব, বামপন্থী মনস্ক নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন সহ আরও কিছু মানুষ কলাকুশলী তারা যান একাডেমিতে এবং ওই গেরুয়া রং মুছে দিয়ে তারা সেখানে সাদা রং করে দেন। এবং সেখানে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে এই যে গেরুয়া রং করে দেওয়া হলো এটার সঙ্গে শিল্প সংস্কৃতির কোনো যোগাযোগ নেই। এই আধিপত্যবাদ যদি বাড়তে থাকে তাহলে সেটা শিল্প সংস্কৃতির পক্ষে ক্ষতিকর, সেটা সাদা রং করে দেওয়া হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে শিবপুরের বিধায়ক বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি বিজেপি সমর্থকদের সঙ্গে নিয়ে কিছু কলাকুশলীর সঙ্গে নিয়ে সেই সাদা রঙের ওপর আবার গেরুয়া রং করে দিলেন। এবং রুদ্রনীল বাবু পরিষ্কার বলছেন, অভিযোগ করছেন যে এখানে সিপিএম বা সংগঠন, সিপিএমের যে সংগঠন সিটু, তারা এই একাডেমি চত্বরটাকে একেবারে লাল পতাকায় ভরিয়ে দিতে চেয়েছিল। সেই কারণে এই দীর্ঘ 34 বছর গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে সিপিএম, বেকার যুবক যুবতীদের চাকরি কেড়ে নিয়েছে, তাতেও তাদের শান্তি হয়নি। আজকে তারা নতুন করে এখানে বিপ্লব দেখাতে এসেছে, তারা চেয়েছিল একাডেমিটাকে নিজেদের দখলে রাখতে। ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, বিজেপি কর্মী সমর্থক তারা আবার এসে গেরুয়া রং করে দিয়েছে। এবং রুদ্রনীলবাবু বলছেন যে এই যে গেরুয়া রং হচ্ছে ত্যাগ এবং তিতিক্ষার প্রতীক, ফলে গেরুয়া রং থাকলে অসুবিধার কি আছে? আগেও তো এই রংটা তিনি একেবারে প্রকাশ্যে তিনি ছবি করেছেন, ছবি তুলে রুদ্রনীল ঘোষ দেখিয়েছেন যে এটা গেরুয়া রং ছিল, সুতরাং এই গেরুয়া রংটাকেই তারা করেছে। যদি এর পরবর্তীকালে এটাকে কেউ রং মুছতে চায়, সাধারণ মানুষ কিভাবে তাদের সঙ্গে রিয়্যাক্ট করবে সেটা বিকাশবাবুদের সেভাবেই বুঝে নিতে হবে। অর্থাৎ দেখুন, যেটা এই যে একাডেমি, সেটা বাঙালির শিল্প সংস্কৃতির একটা অন্যতম পীঠস্থান। এই জায়গায় যদি রং নিয়ে এই দড়ি টানাটানি হয়, তাহলে এই যে শিল্প সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি, পশ্চিমবঙ্গের মানুষ গর্ব করি, আর সেই গর্বের জায়গাটা কত দূরে কোথায় দাঁড়াতে পারে বলুন তো। এবং এর মাঝখানে একটা টুইস্ট রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন যে বর্ষিয়ান যারা কিছু নাট্য ব্যক্তিত্ব বা শিল্পী কলাকুশলী রয়েছেন, তারা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাঁর কাছে গিয়েছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি বিষয়টি দেখবেন। দেখুন, শ্রমিক ভট্টাচার্য একেবারে বাঙালির মানে কি বলবো, মধ্যবিত্ত বাঙালি যারা এই শিল্প চর্চা করে, যারা একটু গান বাজনা করে, কবিতা চর্চা করে, আবৃত্তি চর্চা করে, তাদের সঙ্গে কোথাও যেন শ্রমিকবাবুর একটা মিল খুঁজে পাওয়া যায়। তার কথাবার্তা, তার বক্তব্য, তার শব্দচয়ন, আমি তার রাজনৈতিক বাধ্যবাধকতার দিক বলছি না, কিন্তু কথা বলার দিক থেকে তার সেই শব্দচয়ন, শক্তি চট্টোপাধ্যায়ের প্রিয় ভক্ত বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য। তিনি কিন্তু এই গেরুয়া রং করার পর বলেছিলেন যে গেরুয়া রং যারা করেছে, কারা করেছে জানি না, কিন্তু যারা করেছে তারা ঠিক করেনি। কারণ গেরুয়া রং হচ্ছে ত্যাগের প্রতীক, ভারতবর্ষের অহংকার। ফলে যারা করেছে সেটা ঠিক করেনি। সমস্ত জায়গায় গেরুয়া রং করাটা ঠিক হচ্ছে না। শিল্প সংস্কৃতির জায়গায় শিল্প সংস্কৃতির যে পরিবেশ, সেটাকে ফিরিয়ে আনা দরকার। কিন্তু শ্রমিকবাবু এই কথা বলছেন, কিন্তু তারপরেও রুদ্রনীল বাবুরা আজকে গিয়ে কিন্তু গেরুয়া রং কোথাও করে দিলেন আজকে। তাহলে কি শ্রমিক ভট্টাচার্য যে চিন্তা ভাবনা নিয়ে কথা বলছেন, কোথাও কি তার সঙ্গে মানে অপোজিট একটা মনোভাব দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষদের এই শিল্প সংস্কৃতি চর্চার ক্ষেত্রে? যদিও আজকের যে বক্তব্য শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে ওনারা সেখানে, বামপন্থীরা সেখানে গিয়েছিলেন রাজনীতিকরণের জন্য, পতাকা লাগাতে গিয়েছিলেন, কেন তারা সেখানে যাবেন, কেন তারা সেখানে এই কাজটা করবেন সেটা তারা ঠিক করেননি। তারা আলো দেখাতে গিয়েছিলেন, কিন্তু তারা এতদিন পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখেছিলেন তিনি বলেছিলেন। কিন্তু গেরুয়া রং করাটা যে ঠিক হয়নি সেই কথাটা কিন্তু তিনি পরিষ্কার বলেছিলেন এবং তিনি ব্যবস্থা নেবেনও বলেছিলেন। কিন্তু তারপরে কি ব্যবস্থা আর কি হতে পারে বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা গেল। এবার আসি দেখুন আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ, তাকে পুলিশ আজকে গ্রেপ্তার করেছে উড়িষ্যার একটি বিলাসবহুল হোটেল থেকে। কেন? এই যে অভয়া কাণ্ড, আরজিকর কাণ্ডে অভয়া মৃত্যুতে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তড়িঘড়ি ওই অভয়ার মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে এসে পরিবারের অনুমতি না নিয়ে অন্য সব যে মৃতদেহ ছিল সেগুলোকে টপকে তড়িঘড়ি করে সেই মৃতদেহ তিনি পুড়িয়ে দিয়েছিলেন। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, যে কারণকে লুকোতে গিয়ে এত তড়িঘড়ির আয়োজন করা হয়েছিল। এই অভিযোগ একটা সময় বারংবার করা হয়েছিল। তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন।
গোটা বিষয় নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্নটা হলো যে এই যে অভয়া দিবস, এবছর যে অভয়া দিবস পালিত হলো পানিহাটিতে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন এবং সেই সভামঞ্চে তিনি আবেগবিহ্বল, আবেগতাড়িত হয়ে পড়েন অভয়ার কথা বলতে গিয়ে। তিনি বলেন যে শাস্তি পাবেন পাবেন পাবেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি পুলিশকে নির্দেশ দেন যে এই কেসে নতুন করে পুলিশ যাতে মামলা রুজু করে। যদিও সেখানে সিবিআই সিবিআই এখনো কোর্টের নির্দেশে সেখানে তদন্তভার করছে, এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পাওয়ার পর নিয়ম অনুযায়ী যে আইনের সংস্থান রয়েছে, সেই আইনের সংস্থান অনুযায়ী সরাসরি কিন্তু নির্মল ঘোষকে একেবারে উড়িষ্যা থেকে অ্যারেস্ট করে আজকে পানিহাটিতে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই নির্মল ঘোষ একটা সময় ঋতব্রতপন্থী তৃণমূল যারা রয়েছেন তাদের একটা সভা চলছিল, সেই সভায় তিনি চলে গিয়েছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি বিচার করে ঋতব্রত শিবিরের নৌকায় এত লোক হয়ে গিয়েছে, হয়তো নির্মল ঘোষের ঠাঁই হয়নি। হয়তো তিনি এই বিভিন্ন জটিলতা থেকে বাঁচবার জন্য ঋতব্রতপন্থী তৃণমূলে জাম্প করতে গিয়েছিলেন, কিন্তু তার সেখানে জায়গা হয়নি। ফলত শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল। তবে যারা এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, তাদের একটা প্রশ্ন যে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তভার নিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নতুন করে তদন্ত হচ্ছে, খুব ভালো কথা। আরও কারা কারা যুক্ত ছিল, প্রকৃত ঘটনা কি ঘটেছিল সেটা তদন্তে উঠে আসুক। কিন্তু তারা পাল্টা একটা প্রশ্ন তুলছেন যে তাহলে সিবিআই এতদিন ধরে কি করছে? সিবিআই দেশের গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা। এই যে বারংবার বলা হচ্ছে প্রমাণ লোপাট হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তাহলে সিবিআইটা করলো কি? সিবিআই আধিকারিকেরা এই তদন্তের রহস্য উন্মোচনে তাহলে কি পুরোপুরি ব্যর্থ? অভয়ের মা, তিনি এখন বিজেপির বিধায়ক, তিনিও তো সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক উক্তি করেছিলেন একের পর এক। তবে এখন দেখার যে নির্মল ঘোষ, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক, তাকে গ্রেপ্তারের পর এই অভয়া কাণ্ডে নতুন কোনো তথ্য সামনে উঠে আসে কিনা। যারা গোটা অভয়াকাণ্ডে গোটা রাজ্যের মানুষকে তো দলমত নির্বিশেষে একটা জায়গায় মিশিয়ে দিয়েছিল, তারাও কিন্তু প্রতীক্ষার প্রহর গুনছে। আসল সত্যিটা তাহলে কি এবার উদ্ঘাটিত হবে? নজর থাকবে আমাদের সেদিকেও। আমি শেষ করব আরেকটি বিষয় নিয়ে। দেখুন, গতকাল কি পরশু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় তার যে বক্তব্য, সেই বক্তব্য চলাকালীন দুটো বক্তব্যের কথা, দুটো মানুষের কথা উল্লেখ করেছিলেন। প্রথম মানুষটির কথা বলেছিলেন মহিষাদলে একজন বিধায়ক, তার কথা বলতে গিয়ে বলেছিলেন যে হেরে যাবার পরেও, অবসর নেওয়ার পরেও তিনি নিয়মিত সাইকেল নিয়ে বাজারে যান, বাজার করে আসেন, স্থানীয় মানুষজনের সঙ্গে গল্প করেন, তারপর বাড়ি যান। আরেকজনের কথা বললেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বাসন্তীর প্রাক্তন বিধায়ক, রাজ্যের সেচমন্ত্রী ছিলেন সুভাষ নস্কর। তার উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি ভিডিওটা ভাইরাল দেখলাম যে রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী, তিনি সকালবেলা স্টেশনে যান, স্টেশনের যে বেঞ্চ সেখানে তিনি বসেন, হকারদের কাছ থেকে পেপার কেনেন, পেপার পড়েন, ওখানে লোকজনের সঙ্গে কিছু কথা বলে বেঞ্চে বসে চা খান, তারপর তিনি বাড়ি চলে যান। তো এই মানুষগুলোর জন্য, এই প্রাক্তন বিধায়কদের জন্য বিগত তৃণমূল সরকার কোনো কিছু ভাবেনি। কিন্তু রাজ্য সরকারের আর্থিক অবস্থা খুব ভালো নয়। তাও আমি আজকে এখান থেকে ঘোষণা করছি যে এদের চিকিৎসা ভাতা যে 6,000 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 10,000 টাকা করা হলো। মানে আমি বলছি যে এই যে চিকিৎসা ভাতাটা বাড়িয়ে 10,000 করা হলো, তাতে যারা প্রাক্তন বিধায়ক তাদের সুবিধা হবেই। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা বলার পেছনে শুধু কি ভাতা বাড়ানোটা, নাকি তিনি প্রকারান্তরে অন্যান্য বিধায়কদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে সাধারণ জীবনযাপন যদি সম্পূর্ণ করা যায় তাহলে মানুষের কাছাকাছি থাকা যায়। কারণ ক্ষমতা হাতে আসবার পর সেই মানুষ যদি মানে ক্ষমতাকে নিয়ে আস্ফালন করতে থাকে, তাহলে সেটা পতনের কারণ হতে পারে। কারণ ক্ষমতা মানুষকে বিনয়ী হতে শেখায়। পরোক্ষভাবে কি মুখ্যমন্ত্রী এই বার্তাই
তিনি সতীর্থ বিধায়কদের উদ্দেশ্যে দিতে চাইলেন? কারণ দেখুন, একটা সময় তো আমরা বারংবার দেখেছি, এখনও টিভির পর্দায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর রাতারাতি তাদেরকে, মানে আমি সবার কথা বলছি না, মানে ব্যতিক্রম আছে বলেই তো মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন, কিন্তু সবার কথা নয়, কিছু কিছু জনপ্রতিনিধি ক্ষমতায় আসবার পর তার হয়তো সাইকেল ছেড়ে গাড়িতে চড়ে বসলেন, তার ভাঙা কুড়ে ঘর রাতারাতি অট্টালিকা হয়ে গেল। এগুলো মানুষ খুব কাছ থেকে নজর করে। এবং রবীন্দ্রনাথের কথাটা যদি বলা হয়, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, এই সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক যত মাটির টান, মাটির শেকড়ের টানের মতো জনপ্রতিনিধিরা রাখতে পারবেন, তত কিন্তু তাদেরকে নিয়ে সাধারণ মানুষের আশা ভরসার স্থল বাঁচবে। আর যদি এই ক্ষমতার দম্ভ চলে আসে কোনো মানুষের মধ্যে, তাহলে কিন্তু জনবিচ্ছিন্ন হতে বেশি সময় লাগবে না। কথাটা কেন বললাম, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই দুটো মানুষের কথা উল্লেখ করেছেন যারা বিজেপির সঙ্গে যুক্ত নন, তারা বিরোধী দল করতেন এবং বামপন্থী করতেন। তাদের মূল্যায়ন তিনি যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে করলেন, তার মধ্যে নিশ্চিতভাবে একটা প্রচ্ছন্ন বার্তা তো রয়েই গেল। একদিকে যেমন তাদের চিকিৎসা ভাতা বাড়ানো গেল, অন্যদিকে তিনি বললেন যে এই মানুষগুলোর জীবনযাত্রা দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ। রাজনীতি হয়তো এই চক্রেই ঘুরপাক খেতে থেকে সারাটা জীবন। আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। নমস্কার, শুভরাত্রি।